সময় এবং পরিস্থিতি দুটোই আমাদেরকে প্রতিনিয়তই কিন্তু বদলাতে থাকে। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি রুম্পা। আমার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার গত ভিডিও দেখে তো আপনারা সবাই বুঝে গিয়েছেন আমি বিগত কয়েকদিন যাবৎ ঢাকায় রয়েছি আমার বাবাকে নিয়ে। তো এটা হচ্ছে আমার বাবাকে যেদিন আমি ঢাকায় নিয়ে এসেছি সেই দিনকার ভিডিও। যদিও সেই দিন তেমনভাবে কোনো ভিডিওই করতে পারিনি, তবে ওই যে বাবাকে বিভিন্ন টেস্ট করাতে নিয়ে যাচ্ছিলাম আর ওখানে অপেক্ষা করছিলাম। তো সেখানেই অনেকক্ষণ মোবাইল হাতে নিয়ে বসেছিলাম, তার ফাঁকে ফাঁকে একটু আমি এই দৃশ্যগুলো ধারণ করে রেখেছি। তো জানি না সামনে কি হবে বা কি আমাদের জন্য অপেক্ষা করছে, তবে যতটুকু সম্ভব চেষ্টা করে যাচ্ছি কতটুকু কি করা যায়। তো এখানে বাবার কিছু টেস্ট চলছে আর আমি আর আমার ফোন এখানে প্রায় ঘন্টা দেড় ঘন্টা যাবৎ অপেক্ষা করছিলাম। আর আমার গত ভিডিওটা আমি যেটা শেয়ার করেছিলাম, তো ওটা ছিল আমার একটা ভয়েস ছাড়া ভিডিও। তো ওই ভিডিওটা দেখে অনেক দিদি ভাই আপু ভাইয়ারা কমেন্টস করেছেন যে আপু আঙ্কেলের কি অবস্থা, তুমি তো কোনো কিছু জানালে না। আর তো আসলে আমি ভয়েস দেওয়ারও সময় পাইনি। আজকেও আমি হসপিটাল থেকেই ভয়েসটা দিচ্ছি, তো এই জন্য বাইরের কিছু সাউন্ড হয়তো বা ভিডিওতে আসতে পারে, সেজন্য আগে থেকেই সরি বলে নিচ্ছি। সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন যদি কোনো ব্যাড সাউন্ড শোনা যায়। তো আসলে ভয়েস না দিলে সবাই আমাকে কমপ্লেন করতে থাকে আমি কেন ভিডিওতে ভয়েস দিই না। তো আসলে ইদানিং সময় সুযোগ একদম হয়ে উঠছে না। আর হসপিটালে তো এমন অবস্থা যে এখন একটা টেস্ট করালাম, তো দেখা যায় 20-25 মিনিটের মধ্যে আরেকটা টেস্ট করাতে হচ্ছে। তো যতই এখানে হসপিটালে ওয়ার্ড বয়রা থাকুক, কিন্তু আমরাও বাবার সাথে সাথে থাকি। তো আপনাদেরকে তো বলেছিলাম আমরা 3 বোন একসাথে এসেছিলাম চট্টগ্রাম থেকে বাবাকে নিয়ে। তো আমরা 3 জন এখনও আছি বাবার সাথে, আর বাবাকে বিভিন্ন রকম টেস্ট করাচ্ছে। একটা টেস্টে প্রায় 1-1.5 ঘন্টা সময় লাগছে। তো আমরাও বাইরে বসে আছি আর কিছুটা রিপোর্ট একটু দেখছিলাম মানে কিছু রিপোর্ট একটু স্ক্যান করে আর কি ভিসার জন্য একটু রেডি করছিলাম আমরা। তো আমিও বসেছিলাম, সাথে আমার 2 বোনরাও বসেছিল আমার সাথে। তো কোনো সময় তো আমরা একজন যদি রুমে থাকি তাহলে 2 জন এই যে বিভিন্ন ওষুধপত্র জিনিস লাগতেছে তো সেগুলোর জন্য বাইরে যেতে হয়। তো 3 জন হওয়াতে প্রথম দিকে একটু সুবিধাই হয়েছে আমাদের। তো যে কোনো প্রয়োজনে 2 জন বের হলেও একজন রুমে থাকছি, এভাবেই শুরুর দিকে দিনগুলো আমরা কাটাচ্ছি। তো আসলে এই ধরনের পরিস্থিতিতে আমরা কোনো দিনও পড়িনি। তো প্রথমবারের মতো তো একটু বুঝে উঠতেও আমাদের সময় লাগছে। আর এই সময়টা বসে থাকতে থাকতে সব সময়ই আমি সৃষ্টিকর্তার কাছে বলি এই ধরনের রোগ যাতে কাউকে তিনি না দেন, সবাই যেন তাদের পরিবার নিয়ে খুব সুন্দর সুস্থভাবে কাটাতে পারেন। তো বাবাকে টেস্টটা শেষ করার পর রুমে চলে এসেছি বাবাকে নিয়ে। যদিও এখান থেকে সাহায্য করে, ওই যে তারপরও বললাম আমরা সাথে সাথে থাকছি। তো তারপর একটু আবার আমি বাইরে যাচ্ছি। তো এখন আমি লিফটের জন্য ওয়েট করছি। বাবা রয়েছে এই হসপিটালের 11 তলায়। তো এখন কিছু মেডিসিন দরকার, তো ইমার্জেন্সিতে ওদের কাছে নেই। তো
তো লিফটের জন্য অপেক্ষা করতে করতে উপর থেকে নিচের একটু দৃশ্য আমি মোবাইলে ধারণ করে নিলাম। তো আমার সাথে আমার ছোট বোন আছে, ওকে সাথে নিয়ে আমি যাচ্ছি। আর আমার সেজ বোন এখন রয়েছে রুমে বাবার সাথে। ইদানিং আপনাদের কাছে আমি আমার কোনো রিকোয়েস্টই করছি না, আজ মনে পড়লো ভয়েস দিতে এসে। আমার ভিডিওটি যারা এখন দেখছেন আশা করছি একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে বা আমার বাবার জন্য দোয়া করে একটি ছোট্ট কমেন্টস করে যাবেন। আর নতুন যারা আমার পরিবারে আসছেন আপনাদের কাছে আমি আন্তরিকভাবে দুঃখিত, কারণ এখন আমি কারো কাছে যেতে পারছি না। আর নতুনরা যদি আমার কমেন্টটিতে নক দেন তাহলে আমি সময় সুযোগ করে আপনাদের পরিবারে চলে যাব। তো এই অংশটুকু হচ্ছে পরের দিনের। তো আমরা বর্তমানে যে হসপিটালে রয়েছি ওনাদেরই একটি শাখা। তো বাবার আজকে একটা ব্রেন এমআরআই আছে, তো ওটা করানোর জন্য অন্য হসপিটালে নিয়ে যাচ্ছে তাদের নিজ দায়িত্বেই। তো এখন অ্যাম্বুলেন্সে রয়েছি, প্রায় 15 বা 20 মিনিটের রাস্তা, ঠিকমতো কাউন্ট করতে পারিনি আমি। তো ওখানে এখন যাচ্ছি, অ্যাম্বুলেন্সে করে তারা নিয়ে গিয়েছে বাবাকে। তো আমি আর আমার ছোট বোন আছি বাবার সাথে। আর এখানকার সব ফর্মালিটিস আমি করেছি। তো আসলে ফর্মালিটিস করার জন্য যখনই আমাকে কোনো পেপারে সাইন করতে হয় ওইটাই হয়ে যায় আমার জন্য অনেক কষ্টের একটি বিষয়। আসলে ওখানে উল্লেখ থাকে সব সময়ে যে কোনো পরিস্থিতিতে অ্যাটেন্ডেন্স যে আছে তারই সব সিগনেচার করতে হয়। যে কোনো পরিস্থিতির জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। এই লেখাটা যখনই আমি পড়ি তখন আমার কাছে অনেক বেশি আসলে কঠিন হয়ে যায়। আমি ঠিক বোঝাতে পারবো না আমার কেমন যে মনে হয়। তো সব কাগজপত্রই নিজের হাতে সাবমিট করছি তো সব জায়গায়, এজন্য একটু বেশি আমার খারাপ লাগছে। তো বাবা রয়েছে এখন অ্যাম্বুলেন্সে। আগে যখনই আমি অ্যাম্বুলেন্স দেখতাম তো আমি সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করতাম যেই অ্যাম্বুলেন্সে করে যাচ্ছে সে যেন খুব সুস্থ হয়ে যায়, সুস্থ স্বাভাবিক হয়ে যেন তার পরিবারের কাছে আসতে পারে। আমার সব সময় আমার মনে এটাই থাকে আমি যখন এই অ্যাম্বুলেন্স দেখি। আর অ্যাম্বুলেন্সের যে একটা সাউন্ড হয় না, ওটা আমাকে অনেক বেশি ভয় পাইয়ে দেয়। একদম শুরুর থেকে আমি অ্যাম্বুলেন্স কোনো সাউন্ডে শুনলে যে সাউন্ডটা হয় অ্যাম্বুলেন্স চলাকালীন, তো আমার অনেক বেশি কিন্তু খারাপ লাগে। সাথে সাথে আমি সব সময় সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করতে থাকি যেই অ্যাম্বুলেন্সে করে যাচ্ছে সে যেন সুস্থ হয়ে তার পরিবারের কাছে ফিরে আসতে পারে। তো এখানে বাবাকে টেস্ট করাতে গিয়ে সব কাগজপত্র জমা দিয়ে এমআরআই রুমে আমি ঢুকেছি। তো ফার্স্ট টাইম আমি এমআরআই রুমে ঢুকলাম। আর ঢুকেই তো আমার এত বেশি সাউন্ড, যদিও তারা কটন দিয়েছিল কানে, তারপরেও অনেক বেশি সাউন্ড আর অনেক বেশি ঠান্ডা ওই রুমটা। তো আমি বাবার জন্যই বেশি ভয় পাচ্ছিলাম, কেননা প্রথমবার যখন এমআরআই করিয়েছিলাম অনেক বেশি ভয় পেয়েছিল। তো আজকে বলতেছে আমার আজকে কিন্তু তেমন একটা ভয় লাগেনি। তো এটা শুনে তো আমার অনেক বেশি ভালো লাগছিল। তো চট্টগ্রামে প্রথম যখন এমআরআই করিয়েছিলাম তখন আমার বর ছিল বাবার সাথে, তখন অনেক বেশি ভয় পেয়েছিল বাবা। তো এবার বাবার মুখ থেকে ভয় পাইনি, সেই কথাটা শুনে ভালোই লাগছিল। যদিও বাবার চেহারা দেখে আমি বুঝতে পারছিলাম যে একটু একটু ভয় কিন্তু পেয়েছে, আমাকে সান্ত্বনা দেওয়ার জন্য এই কথাটা বলেছে। তো আমরা ওখানে টেস্টটা করিয়ে এখন চলে যাচ্ছি আমাদের হসপিটালে, প্রায় চলে এসেছি। জানি না ভিডিওর এই পর্যায়ে কে বা কারা এখনও আমার সাথে আছেন। যারা সাথে আছেন বা সাথে নেই আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন পরিবার নিয়ে।
আর বাবাদের যত্ন নেবেন। পরিবারের সবাইকে নিয়ে অনেক অনেক ভালো থাকবেন এই কামনায় আমি আমার আজকের ভিডিওটি শেষ করছি। দেখা হবে আমার নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন পরিবার নিয়ে।